আসসালামু আলাইকুম। আসন্ন ত্রয়োদশ সংশোধনী নির্বাচন 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা আমরা সবাই জানি। এই নির্বাচনে আপনি শুধুমাত্র আপনার পছন্দের প্রার্থীকেই নির্বাচিত করবেন না, পাশাপাশি আপনাকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে, আর সেটি হচ্ছে গণভোট। বর্তমানে গণভোট একটি আলোচনার বিষয়, কারণ নানা মনে নানা প্রশ্ন আছে। গণভোট আসলে কি? গণভোট কি এটা যদি আমরা জানতে চাই, তাহলে আমাদেরকে একটু পেছনে যেতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের ফলশ্রুতিতে আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি, যা আমরা সবাই জানি। এই সরকার সংস্কারের লক্ষ্যে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করে। তার মধ্যে অন্যতম ছিল সংবিধান সংস্কার, এবং শুধুমাত্র সংবিধান সংস্কারই নয়, অনেকগুলো সংস্কারের জন্য সরকার 6টি সংস্কার কমিশন গঠন করে। এই সংস্কার কমিশনগুলো নানা সুপারিশ প্রতিবেদন আকারে সরকারের নিকট দেয়। সরকার তখন একটি জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে, যারা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা সাপেক্ষে জুলাই সনদ 2025 প্রণয়ন করে। জুলাই সনদ 2025-এ যে সংস্কারগুলোর কথা আছে, মূলত এই সংস্কারগুলোর অনুমোদনের জন্যই এই গণভোট। গণভোট বাংলাদেশের আগেও হয়েছিল, কিন্তু বর্তমানে যে গণভোটার কথা বলা হচ্ছে এটি একটু অন্যরকম, কারণ এখানে একটি দেশের কাঠামোর নানা বিষয় পরিবর্তন হতে যাচ্ছে। আমরা সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েই আজকে আলোচনা করব। আপনারা যখন গণভোটে অংশগ্রহণ করবেন, তখন দেখবেন ব্যালটে আছে জুলাই সনদ 2025-এ যে সংস্কারগুলোর কথা বলা রয়েছে, এগুলোর সাথে আপনারা একমত কিনা। যদি একমত হন তাহলে আপনারা হ্যাঁ ভোট দিবেন, যদি আপনারা একমত না হন তাহলে আপনারা না ভোট দিবেন। এখন প্রশ্ন আসতে পারে, যদি হ্যাঁ ভোট জয়যুক্ত হয় তাহলে কি হবে? হ্যাঁ ভোট যদি জয়যুক্ত হয়, তাহলে নির্বাচিত এমপিদের মধ্যে থেকে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে। এই পরিষদের মূলত কাজ হবে সংবিধান সংস্কার করা, যে প্রস্তাবগুলো দেয়া হয়েছে। এই কাজটি তারা করবেন পরিষদ গঠনের প্রথম বৈঠক থেকে শুরু করে 270 কার্যদিবসের মধ্যে। এই কাজটি সম্পন্ন করার পরেই পরিষদের কাজ ও দায়িত্ব শেষ হয়ে যাবে। এখন প্রশ্ন আসতে পারে, যদি তারা এই সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করতে না পারে তাহলে কি হবে? যদি এটি সম্ভব না হয়, তাহলে যে সংস্কারের প্রস্তাবনাগুলো ছিল সেগুলো অটো পাস হয়ে যাবে। গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলোর মধ্যে সবচেয়ে আলোচনায় যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে আইনসভা। আইনসভার বিষয়ে সংস্কারে বলা হচ্ছে, আইনসভা হবে 2 কক্ষ বিশিষ্ট। একটি হবে উচ্চ কক্ষ, যেটিকে সিনেট বলা হচ্ছে, আরেকটি হবে নিম্নকক্ষ। নিম্নকক্ষ মূলত পূর্বে আমরা দেখেছি সংসদে এমপিরা বসেন, তারা হচ্ছে বিল প্রদান করেন, এবং যেই নিয়ম অনুসারে হচ্ছে একটি বিল পাশ হয় সেটি। তাহলে উচ্চকক্ষ আসলে কি? উচ্চকক্ষ মূলত, ধরুন আপনি আপনার এলাকাতে কাউকে ভোট দিলেন, ওই প্রার্থী নির্বাচিত হলেন না, কিন্তু তার দল সারা দেশে একটি নির্দিষ্ট ভোট পেল। যত সংখ্যক ভোট পাবেন, এই ভোট অনুসারে তিনি উচ্চকক্ষে আসনও পাবেন। উচ্চকক্ষে যদি 100টি আসন থাকে আর ওই দলটি যদি 20% ভোট পায়, তাহলে এই 20টি আসন তিনি উচ্চকক্ষে পাবেন। এতে করে আপনার ভোটটিও নষ্ট হবে না। অন্যদিকে উচ্চকক্ষের একটি গুণাবলীও রয়েছে। উচ্চকক্ষ সর্বোচ্চ 2 মাস পর্যন্ত একটি নিম্নকক্ষের প্রদান করা বিল আটকে রাখতে পারবে। এছাড়া উচ্চকক্ষ নিম্নকক্ষে যে বিলগুলো দেয়া হয় সেগুলো পরিবর্তন দরকার কিনা, সেগুলো ঠিক আছে কিনা, এই ব্যাপারেও প্রস্তাবনা দিতে পারবেন। তাছাড়া উচ্চকক্ষ মূলত তৈরি করা হচ্ছে যাতে করে কোনো নিম্নকক্ষ ইচ্ছামতো কোনো বিল পাশ না করে ফেলতে পারে। এতে যেমন সুবিধা রয়েছে, অন্যদিকে অসুবিধাও রয়েছে। এটিও আলোচনা করা হচ্ছে যে যদি কোনো আইন দ্রুত প্রয়োজন হয়, তাহলে 2 কক্ষের দ্বিমতের কারণে এটা সময় ক্ষেপণ করতে পারে। অন্যান্য পরিবর্তনগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বর্তমান সংবিধানে যে 7-এর ক এবং খ রয়েছে, যেখানে 7-এর কয়ে আলোচনা করা হয়েছে যে সংবিধান যদি কেউ পরিবর্তন বিকৃত করতে চায়,
তাহলে এটি সেডিশন হিসেবে ধরা হতো এবং এর জন্য অনেক গুরুতর শাস্তির ব্যবস্থা ছিল। এটিও সংস্কারের বাতিল হিসেবে ধরা হচ্ছে। অন্যদিকে ৭ ক্ষয়ে যে বেসিক স্ট্রাকচারের কথা বলা ছিল যে সংবিধানে কিছু কিছু বিষয় একদমই পরিবর্তন করা যাবে না, এই বিষয়টিও বাতিল হয়ে যাচ্ছে। তাছাড়া জরুরি ব্যবস্থার ক্ষেত্রে আসছে যে মানুষের যে বেঁচে থাকার অধিকার, পাশাপাশি মানুষের যে আইনের আশ্রয় লাভের অধিকার, এগুলো জরুরি অবস্থার সময়ও কার্যকর থাকবে। পাশাপাশি মন্ত্রীদেরকেও কিছু স্বাধীনতার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তারা পূর্বে নিজের দলের বিরুদ্ধে ভোট দিতে পারত না, এখন তারা শুধুমাত্র বাজেট এবং আস্থা ভোট ছাড়া অন্যান্য বিষয়ে দলের বিরুদ্ধেও ভোট দিতে পারবেন। মৌলিক অধিকারগুলো বাড়ানোর প্রস্তাবনাও এসেছে। সেখানে ইন্টারনেট ব্যবহারের অধিকার, ব্যক্তিগত তথ্য নিরাপত্তার অধিকার, এই বিষয়গুলো পরবর্তীতে আইন দ্বারা মৌলিক অধিকার হিসেবে কার্যকর করার কথাও এই সংস্কারে উঠে এসেছে। আন্তর্জাতিক কোনো চুক্তির ক্ষেত্রে ২ কক্ষেরই অনুমোদন লাগবে এই সংস্কারের পরিপ্রেক্ষিতে। সংস্কার প্রস্তাবনায় এসেছে বিচার বিভাগের ক্ষেত্রে বিচারকদের জবাবদিহিতা আরো বেশি বাড়ানোর কথা, আলাদা সচিবালয়ের কথা, বিচারকদের নিয়োগের ক্ষেত্রে আলাদা কমিশন গঠনের কথা, পাশাপাশি যাতে করে প্রয়োজনে হাইকোর্টের বেঞ্চ ঢাকার বাইরেও বসতে পারে সেই বিষয়ে প্রস্তাবনা এসেছে। মূলত বিচার বিভাগকে পুরোপুরি স্বাধীন এবং জবাবদিহি করার মতো করে প্রস্তাবনাগুলো প্রদান করা হয়েছে। দুর্নীতি রোধের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশনকেও স্বাধীন এবং শক্তিশালী করার জন্য অনেকগুলো প্রস্তাবনা রাখা হয়েছে। পাশাপাশি একটি বিষয় লক্ষণীয়, যাতে করে কেউ সাংবিধানিক বা সরকারি ক্ষমতার অপব্যবহার করে কোনো সম্পদ গড়ে তুলতে না পারে এবং নিজের কাজে সরকারি উপার্জনগুলোকে না খাটাতে পারে, এজন্য কিছু প্রস্তাবনা এসেছে। যদিও বলা হয়নি সেগুলো কিভাবে কার্যকর হবে বা কিভাবে সেগুলোকে বাস্তবায়ন করা যাবে। জুলাই সনদে মূলত ৮৪টি বিষয় সংস্কারের কথা উঠে এসেছে। আপনি যদি একমত হন তাহলে এই ৮৪টি বিষয়কে আপনাকে মেনে নিতে হবে, আর আপনি যদি একমত না হন তাহলে কোনো সংস্কারই আসবে না। তাই সিদ্ধান্ত পুরোপুরি আপনার হাতেই তুলে দেওয়া হয়েছে। আপনি সিদ্ধান্ত নেবেন আপনি সংস্কার চান কি সংস্কার চান না। তাই জেনে বুঝেই আপনাকে গণভোটে অংশগ্রহণ করতে হবে। ধন্যবাদ।